একটা ভূমিকা আছে কিন্তু, এবং একটা অপরিসীম ব্যাপার আমাদের কেস টেকিং এর ক্ষেত্রে। সুতরাং আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের যে নেট্রাম গ্রুপ গুলো আছে। গতকালকে যেমন বলেছিলাম যে অ্যাসিড গ্রুপের রোগীদের কথা, অ্যাসিড গ্রুপের রোগীরা দুর্বল চিত্তের হয়, অ্যাসিড গ্রুপের রোগীরা খুব বেশি হতাশা উৎকণ্ঠাতায় ভোগে, অ্যাসিড গ্রুপের রোগীরা সবগুলো প্রায় অধিকাংশ সব শীতকাতর, অ্যাসিড ফ্লোর, অ্যাসিড কার্বলিক আর অ্যাসিড পিক্রিক ব্যতীত। এগুলো তো গতকালকে আমরা বলেছি। আজকে ঠিক নেট্রাম গ্রুপ নিয়েই আমরা আলোচনা করব। তবে দেখেন, নেট্রাম গ্রুপে আমরা সাধারণত কিন্তু কিছু মেডিসিন পড়ি, যেমন নেট্রাম মিউর পড়ি, নেট্রাম আর্টস পড়ি, নেট্রাম কার্ভ পড়ি, নেট্রাম ফস, নেট্রাম সালফ, কিংবা আপনার এই নেট্রাম হাইপো, এইগুলো বেশি বেশি পড়ে থাকি। কিন্তু এছাড়াও নেট্রাম গ্রুপের কিন্তু মোট 16টা মেডিসিন আছে, মোট 16টা। আবার আরো একটা বইতে আজকে দেখলাম যে নেট্রাম গ্রুপের 74টা মেডিসিন আছে, যেগুলো আমরা টোটালি এই মেডিসিনের সাথে পরিচিতও না। কিন্তু আমরা সচরাচর নেট্রাম মিউর, নেট্রাম সালফ এবং নেট্রাম ফস, এই তিনটা মেডিসিন কিন্তু বেশি বেশি ব্যবহার করে থাকি। কিছু কিছু সময় নেট্রাম আর্টস ব্যবহার করে থাকি, কিন্তু নেট্রাম আর্টসটা ওই ভাবে ব্যবহার করা হয় না, কিন্তু নেট্রাম ফস, নেট্রাম মিউর এবং নেট্রাম সালফ, এই তিনটা মেডিসিন ব্যবহার করা হয়। এখন আমাদের আগে জানতে হবে নেট্রামটা কি। নেট্রাম মানে হচ্ছে সোডা, অর্থাৎ লবণ। লবণ থেকে তৈরি নেট্রাম। এখন এই নেট্রামের যে বৈশিষ্ট্য, সহজ ভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের মাথায় একটা জিনিস নিয়ে আসতে হবে, যে লবণ, আমরা যে লবণ থেকে জানি, লবণ থেকে এই নেট্রাম গ্রুপের যে সকল মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিন তৈরি হয়। এখন লবণের যে বৈশিষ্ট্যতা আছে, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এই নেট্রাম গ্রুপের রোগীদের ভিতরেও কিন্তু পাওয়া যায়। যেমন দেখেন, এই নেট্রাম গ্রুপের রোগীরা কিন্তু অধিক পরিমাণে হতাশাগ্রস্ত, অধিক পরিমাণে সেনসিটিভ টাইপের, অধিক পরিমাণে ক্রন্দনশীল। লবণের যেমন তিক্ততা আছে, নেট্রাম গ্রুপের রোগীদের ভিতরেও কিন্তু তিক্ততা আছে। লবণের যেমন ঝাঁঝালো ভাব আছে, নেট্রাম গ্রুপের যে সকল মেডিসিন গুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে একটা ঝাঁঝালো ভাব। লবণ যেমন অল্প পানি দিলেই গলে যায়, নেট্রাম মিউর বলতে হচ্ছে নেট্রাম গ্রুপের যে সকল ঔষধগুলো আছে, অধিকাংশ ঔষধগুলো এরা কিন্তু হতাশা ভোগে, অর্থাৎ এরা সামান্য একটু কোনো কথা বললেই কিন্তু কান্না বিজড়িত অবস্থায় চলে যায়। নেট্রাম গ্রুপের কিন্তু একটা বৈশিষ্ট্য এই। এবং নেট্রাম গ্রুপের যে সকল ঔষধগুলো আছে, অধিকাংশ ঔষধগুলো আপনার দুই ভাগে বিভক্ত। যেমন দেখেন, নেট্রাম কার্ভ, নেট্রাম সালফ, এই দুটো হচ্ছে শীতকাতর। নেট্রাম আর্টস শীতকাতর, কিন্তু আপনার নেট্রাম মিউর এটা গরম কাতর। নেট্রাম ফস এটাও কিন্তু আপনার শীতকাতর। তাহলে এই জায়গাটাতে দেখা যায় যে আমরা যে কটা অ্যাভেলেবল ব্যবহার করতেছি, নেট্রাম মিউর গরম কাতর, নেট্রাম সালফ, নেট্রাম কার্ভ, নেট্রাম ফস, এই চারটা হচ্ছে শীতকাতর। নেট্রাম আর্টস শীতকাতর। তাহলে নেট্রাম সালফ, নেট্রাম মিউর ছাড়া বাদ বাকিগুলো অধিকাংশ যে মেডিসিন গুলো ব্যবহার করতেছে এগুলো সবগুলো হচ্ছে আপনার শীতকাতর। এরপরে যে জিনিসটা দেখা যায় যে এরা কিছু কিছু জায়গাতে অলীক স্বপ্নে বিভোর থাকে। যেমন দেখেন, নেট্রাম মিউর এরা অন্যান্য মেডিসিনের চেয়ে স্বপ্নটা বেশি প্রাধান্য দেয়, এরা চোর ডাকাত দেখে। নেট্রাম মিউর, নেট্রাম সালফ এরা পানিতে গোসল করতেছে কিংবা পানিতে সাঁতার কাটতেছে, পানির উপরে ঝাঁপাচ্ছে, খেলা করতেছে, পানি নিয়েই তারা বেশি স্বপ্ন দেখে। নেট্রাম কার্ভ, নেট্রাম কার্ভ হচ্ছে প্রেম সংক্রান্ত অলীক স্বপ্ন দেখে। নেট্রাম ফস, নেট্রাম ফস হচ্ছে
এদের ভিতরে একটা ডিউলিউশন আছে যে ঘরের ভিতরে কিছু মানুষ, কোনো মানুষ যেন দাঁড়ায় আছে, এ ধরনের অলীক স্বপ্ন আছে। অর্থাৎ একটা একটা নেট্রাম, আমরা গতকালকে যেমন অ্যাসিড নাইট্রিক পড়ার সময় যে কথাগুলো বলেছিলাম, যে অ্যাসিড নাইট্রিকের রোগীদের আপনার সবগুলোই শীতকাতর, অ্যাসিড নাইট্রিকের রোগীদের প্রত্যেকটা ওষুধ আপনার ওষুধের রোগীরা দুর্বল চিত্তের হয়, অ্যাসিড নাইট্রিকের রোগীদের ভিতরে প্রত্যেকটা ওষুধের ভিতরে হতাশা আছে, অ্যাসিড নাইট্রিকের রোগীদের প্রত্যেকটা রোগীদের ভিতরে মানে ধ্বংসপ্রাপ্ত ভাব, ধ্বংসাত্মক ভাব, ডিস্ট্রাকশন, এই ধ্বংসাত্মক ভাব, এই ভাবগুলো আছে, গতকালকে আলোচনা করেছি। কিন্তু এই নেট্রাম গ্রুপের একটু ভিন্নতা আছে। এই ভিন্নতাগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে দেখেন যে এই নেট্রাম গ্রুপের রোগীদের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা, এরা কিন্তু অধিকাংশ রোগীদের ক্ষেত্রে কিন্তু লবণ প্রিয়তা এই জিনিসটা পাওয়া যায়। এবং আমাদের যে চারটা নেট্রাম গ্রুপ এর মেডিসিন বেশি বেশি ব্যবহার করা হয়, যেমন দেখেন নেট্রাম সালফ, এই রোগীদের ভিতরে তিক্ততা বেশি আছে। নেট্রাম ফস, এই রোগীদের ভিতরে টক যে জিনিসটা, এই জিনিসটা বেশি আছে। নেট্রাম মিউর, এই রোগীটার ভিতরে লবণের মাত্রা একটু বেশি আছে। নেট্রাম আর্টস, নেট্রাম আর্টস এর ভিতরে, এদের ভিতরে আপনার রসালো খাদ্যের মাত্রা একটু বেশি আছে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা নেট্রামের ক্ষেত্রে কিন্তু একটু বিভেদ করে নিতে হয়। সুতরাং ধরা বাঁধা নিয়মটা কিন্তু আমরা পাবো না। অর্থাৎ অন্যান্য যে সকল গ্রুপের মেডিসিন আছে, যেমন আমি ক্যালকেরিয়া গ্রুপের মেডিসিনের কথা যখন আলোচনা করেছিলাম, ক্যালকেরিয়া গ্রুপের বলেছিলাম যে ক্যালকেরিয়া মানে সব শীতকাতর, ক্যালকেরিয়া মানুষ হয় দুর্বল চিত্তের, ক্যালকেরিয়া মানুষ সব গুলো হচ্ছে কনফিডেন্সলেস। ক্যালি গ্রুপের ক্ষেত্রেও অনেকগুলো কথা বলেছিলাম, স্মৃতি শক্তিহীনতা, এ সকল কথাগুলো বলেছিলাম। কিন্তু নেট্রাম গ্রুপের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এটা আপনাদের অন্তত পক্ষে এই চারটা নেট্রাম গ্রুপের চারটা মেডিসিন, যে মেডিসিন গুলো বহুল ব্যবহৃত, এগুলো আমাদের একটু মাথায় রেখে কিন্তু ওষুধ সিলেক্ট করতে হবে। আমরা যেমন আপনার সর্প গ্রুপের, যেমন ল্যাকেসিস আছে, কিংবা হচ্ছে ক্রোটেলাস আছে, ন্যাজা আছে, কোবরা আছে, বোথরক্স আছে, এ সকল গ্রুপের রোগীদের ক্ষেত্রে একটা একটা বৈশিষ্ট্য পেয়েছি। কিন্তু নেট্রাম গ্রুপের বৈশিষ্ট্যটা একটু অন্য ধাঁচের, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা অন্ততপক্ষে এই চারটা মেডিসিনকে একটু মাথায় রেখে একটু যদি সুন্দরভাবে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা মেডিসিন, বিশেষ করে নেট্রাম গ্রুপের মেডিসিন কিন্তু আমরা সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো। এখন আজকে আমাদের যে মূল বিষয়টা, বিষয়টা হচ্ছে আপনার নেট্রাম সালফ, নেট্রাম সালফের তুলনামূলক আলোচনা। এখন দেখেন নেট্রাম সালফ এই যে মেডিসিন, এই মেডিসিনটা তুলনামূলক আলোচনা করার আগে একটু মেডিসিনটা সম্পর্কে আমরা পরিচিত হই। দেখেন এই যে মেডিসিনটা নেট্রাম সালফ মেডিসিনটা কয়েকটা বইতে বিভিন্ন আঙ্গিকে দেওয়া আছে, বিশেষ করে কাতরতার দিক থেকে। কাতরতার দিক থেকে বলা আছে যে নেট্রাম মিউর, এই নেট্রাম সালফ, এরা হচ্ছে শীতকাতর। আবার কিছু বইতে দেওয়া আছে যে গরম কাতর, অর্থাৎ কিছু কিছু বইতে আবার আছে এমবি থার্মাল, অর্থাৎ উভয় কাতর। তবে এরা, আমরা রুগী দেখার ক্ষেত্রে যেটা দেখেছি, যে এরা গরম এবং শীত, যেমন মাকসল গরম এবং শীত উভয় সহ্য করতে পারে না। নেট্রাম সালফের রোগীরাও কিন্তু গরম এবং শীত এরা কিন্তু সহ্য করতে পারে না। এদের মায়োমেটিক দিকটা যদি আমরা খেয়াল করি নেট্রাম সালফের, তাহলে অ্যান্টিসাইকোসিস, অ্যান্টিসিফিলিটিক, মায়োমেটিক দিক থেকে আমরা তাহলে কি হচ্ছে, তাহলে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক। এবং এরা কোন দিকে কাজ করে বেশি, এই দিকটা, সাইডটা কিন্তু আমাদের জানাটা খুব বেশি জরুরি। তো আমরা সাইড যদি খেয়াল করি, তাহলে এরা কিন্তু আপনার
বাম দিকে, সাধারণত বাম দিকে অধিক ক্রিয়া করে, বাম দিকে বেশি কাজ করে। এবং এই নেট্রাম সালফ ওষুধটা কিন্তু একটা ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন বিধায় পুরাতন রোগের ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার হয়। এখন গতদিন আমি একটা কথা বলেছিলাম, আপনারা একটু কথাটা রিপিট করেন তো, যে ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট যে মেডিসিন, এই মেডিসিনটা যে কোনো মেডিসিনের ক্ষেত্রে, সেটা কস্টিকাম হোক, সেটা ল্যাকেসিস হোক, সেটা লাইকোপোডিয়াম হোক, জেলস হোক, কিংবা নেট্রামিউর হোক, কিংবা নেট্রাম সালফ হোক, এই মেডিসিনের প্রধান ক্রিয়াটা কোন জায়গায়? এটা আমি গতকালকে জি বলেছিলাম, স্যার, আপনাদের কি মনে শুনতেছি। আছে? আপনারা কি একটু বলতে পারবেন? জি জি, এটা দেখো প্রথম মাইন্ডে ক্রিয়াটা মডার্ন কোন জায়গায়? ইয়ার মধ্যে। জি জি, মাইন্ডের মধ্যে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি আমার কথা শুনতে পাচ্ছেন না? গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে পলিক্রেস্ট মাইন্ডের মাইন্ডের ভিতরে সবচেয়ে বেশি ক্রিয়া করে। থ্যাংক ইউ স্যার। তো এখানে সেই কথাটা বলেছি যে কোন কোন জায়গাতে বেশি ক্রিয়া করে, তার ভিতরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মাইন্ডের উপরে, মনের উপরে বেশি ক্রিয়া করে, লিভারের উপরে ক্রিয়া করে, গল ব্লাডারের উপরে ক্রিয়া করে, আমাদের যে স্কিনের উপরে ক্রিয়া করে, আমাদের পরিপাক তন্ত্রের উপরে, আমাদের যে মূত্রতন্ত্র কিংবা মূত্রনালী, এদের উপরে সবচেয়ে বেশি বেশি ক্রিয়া করে। অর্থাৎ ক্রিয়ার দিক থেকে আমরা যেটা দেখলাম যে আপনার লিভারের উপরে, মাইন্ডের উপরে, গল ব্লাডারের উপরে, আমাদের চর্মের উপরে, আমাদের পরিপাক তন্ত্রের উপরে, মূত্রতন্ত্র, মূত্রনালী, এই সকল জায়গাগুলোতে বেশি বেশি ক্রিয়া করে থাকে। এখন এই নেট্রাম গ্রুপের মেডিসিনটা কোন প্রকৃতির, কোন ধাতুর প্রকৃতির? দেখেন, এই নেট্রাম সালফ এই মেডিসিনটা হচ্ছে আপনার পিত্ত প্রধান ধাতু, পিত্ত প্রধান ধাতু। এখন আমাদের মনে রাখতে হবে যে পিত্ত প্রধান ধাতুর যে সকল রোগীরা আছে, এদের পিত্তের ঘটিত ব্যাপার, পিত্তের স্বাদটা কেমন? পিত্তের স্বাদ হচ্ছে তিক্ত, তিতো, বিধায় এই নেট্রাম সালফ রোগীদের, এদের যেমন নেট্রাম ফস কিংবা অ্যাসিড গ্রুপের রোগীদের কথা বলেছিলাম, এদের সকল ডিসচার্জ গুলো টক যুক্ত। আর নেট্রাম সালফের তিক্ততা, তিতো ভাব, সবকিছুতে তিতো ভাব। যখন শরীরটা তিতায়ে যায়, বলি যে আমার শরীর তিতো হয়ে গেছে, তিতো হয়ে গেছে, অনেক সময় আমরা যখন অধৈর্য হয়ে যাই তখন বলি না যে শরীর আমার একদম তিতো হয়ে গেছে, এই সংসারে থেকে আমার শরীরটা তিতো হয়ে গেছে। তখন কিন্তু মনের ভিতরে একটা অনীহা চলে আসে, মনের ভিতরে একটা মানে অসহ্য ভাব চলে আসে, খিটখিটে অবস্থা থাকে, কারোর কথা সহ্য হয় না। তো এই নেট্রাম গ্রুপ, বিশেষ করে নেট্রাম সালফের রোগীরা পিত্ত প্রদান হওয়ার কারণে এরা সবসময় মাইন্ডের দিক থেকে অধিক পরিমাণে হতাশ, অধিক পরিমাণে তিক্ততা, সবসময় খিটখিটে ভাব এবং হাসি খুশি থাকা, এই জিনিসটা যেন সে কখনোই থাকতে পারে না। একটা যদি অ্যাসিড ফুলের রুগী আপনি পান, অ্যাসিড ফুলের রুগীদের ভিতরে আপনি যে জিনিসটা দেখবেন যে সবসময় আনন্দ, উল্লাস, হাসি কান্না নিয়ে, হাসি নিয়ে, আনন্দ নিয়ে, ফুর্তি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কিন্তু আপনি যদি নেট্রাম সালফে আসেন, তাহলে কিন্তু এই নেট্রাম সালফের রুগীদের মাইন্ডের ভিতরে কখনো হাসি দেখবেন না, কখনো আনন্দ দেখবেন না, কিংবা তাদের ভিতরে সবসময় দেখবেন যে বিতৃষ্ণা বিতৃষ্ণা ভাব, সবসময় হতাশাগ্রস্ত থাকবে, সবসময় বিষণ্ণ ভাব, মন মেজাজ সবসময় তিক্ত তিক্ত ভাব, বিশেষ করে সকালের দিকে। এবং আমরা যে অনেক সময় কস্টিকামের রুগীরা গান শুনতে ভালোবাসে, এই স্টাফিসিগ্রিয়ার রুগীরা অনেক সময় দুঃখের গান শুনতে ভালোবাসে, অ্যাসিড ফুলের রুগীরা আনন্দ উল্লাস হই হুল্লাস করতে সবসময় মজ মাস্তি থাকতে ভালোবাসে। আর
এই নেট্রাম সালফ এদের ভিতরে গান বাজনা মোটেও পছন্দ হয় না। যদিও সিপিআর রোগীরা কিংবা নাকফামের রোগীরা কিংবা দেখা গেল যে আপনার গ্রাফাইটিসের রোগীরা অ্যাসিড ফস নেট্রাম কার্ভ এই রোগীরাও কিন্তু গান বাজনা খুব বেশি পছন্দ করে না এবং গান বাজনা শুনলেই কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় এদের। গ্রাফাইটিসের রোগীর কিন্তু গান বাজনা মোটেও ভালো লাগে না। অ্যাসিড ফস সে তো দুর্বল চিত্তের মানুষ, গতকালকে বলেছিলাম দুর্বল চিত্তের মানুষ, ঘরের এক কোণে বসে থাকে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না, তার শরীরে জোর নেই, শরীরে যে আবেগ এই আবেগটা নেই, অনুভূতি নেই, যার ফলে সে গান বাজনা পছন্দ করে না। আর এই নেট্রাম সালফ যখন তারা পিত্ত ঘটিত অবস্থায় চলে যাবে, তারা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হবে তখন তাদের শরীর তিতায়ে যায়, তিতো হয়ে যায়, যার ফলে কোনো কিছুতেই তারা মন দিতে পারে না, তারা ভালোবাসতে পারে না, ভালো নিজেকে রাখতেও পারে না। এদের মাইন্ড সিমটমের ভিতরে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে এরা মানুষের সাথে মিশতে চায় না এবং কেউ কথা বললে বিরক্তি ভাব হয়ে যায় এবং এ কথা বলে না, এদের যদি কথা বলে তখন কিন্তু তাদের রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিধায় তারা কথা বলতে চায় না এবং সবসময় একটা নিজেকে জড়তার মধ্যে রাখতে চায়, মানুষের ভিড়ের মধ্যে যায় না, সবসময় অমনোযোগী এবং কিছু কিছু সময় জীবনের প্রতি এত বিতৃষ্ণা ঘটে অরমমেটের মতো। ঠিক অরমমেট যেমন আত্মহত্যা করার প্রবণতা থাকে, আত্মহত্যা করতে যায়, আত্মহত্যা করার জন্য দড়ি নিয়ে বিষ নিয়ে ছোটে দৌড়ায়, ঠিক নেট্রাম সালফও কিন্তু অনেক সময় এই আত্মহত্যা করার প্রবৃত্তি হয়, কিন্তু নেট্রাম সালফের ভিতরে আত্মহত্যা করার সাহসটা এই সাহসটা কিন্তু কম থাকে, যার ফলে এরা আত্মহত্যা করতে চায় না। এই কথাটা একটু মনে রাখবো, অরমমেট তাদের সাহস আছে, আত্মহত্যা করতে চায়, খুন করতে চায়, অরমমেটের রোগী খুন করে দেবো, অরমমেটের রোগী তারা যদি চায় তো কারোরকে ধ্বংস করবে, কারোর যদি মারতে চায় তো মারবে। অরমমেটের বাচ্চারা মাঝে মাঝে মাথা দিয়ে দুরুম করে একবার পুরো মেঝেতে বাড়ি মারে, দেয়ালে বাড়ি মারে অনেক সময়। নেট্রাম সালফের রোগীদের আত্মহত্যা করার প্রবণতা আছে, আত্মহত্যা করার ইচ্ছা আছে, কিন্তু সাহসে কুলায় না। এই মাইন্ড সিমটমের ভিতরে যদি আপনি দেখেন তাহলে এরা রাত্রে অধিক পরিমাণে ভয় পায়, ভয় পেয়ে বিছানা থেকে লাফায় লাফায় ওঠে, অর্থাৎ বলেছি না সাহসের অভাব আছে, ইচ্ছা আছে, সাহসের অভাব আছে। এই জিনিসটা মাইন্ড সিমটমটা একটু মনে রাখবেন, যেহেতু আমাদের তুলনামূলক আলোচনা, মাইন্ড সিমটমটা বিস্তর ভাবে আলোচনা করলাম না। এখন দেখেন আমরা যদি নেট্রাম সালফকে তুলনা করতে যাই, খেয়াল করেন নেট্রাম সালফ লিভার পীড়ায় একটা কার্যকরী মেডিসিন। আমরা লিভার পীড়ায় আরো অনেকগুলো মেডিসিন পাই, যেমন দেখেন লাইকোপোডিয়াম, যেমন ব্রায়োনিয়া, ম্যাগমিউর, মার্কসল, এ সকল মেডিসিন কিন্তু আমরা লিভার পীড়ার কিন্তু ক্ষেত্রে কিন্তু পেয়ে যাই। চেলিডোনিয়াম মেডিসিনটাও কিন্তু পাই। এখন তুলনাটা কোথায় এবং এই নেট্রাম সালফ নেট্রাম সালফের ধরনটা কি, লিভার পীড়ার তাদের রোগের ধরনটা কি? যদিও আমরা জেনেছি যে এরা শীতকাতর, মাইন্ডের দিকে আমরা হতাশাগ্রস্ত, নৈরাশ্য এবং আমরা দেখেছি যে এরা সবসময় খিটখিটে টাইপের হয়ে থাকে, এই জিনিসগুলো আমরা দেখছি। কাতরতার দিক থেকে আমরা দেখেছি, তাদের মাইন্ড সিমটমটা দেখেছি। এখন লিভারের যখন পীড়া হবে তখন তাদের অনুভূতিটা কিংবা তাদের ধরনটা কেমন হবে দেখেন। এদের যে লিভারের যে জায়গাটা, এই জায়গাটায় তীরবিদ্ধ কিংবা সুচবিদ্ধ মতো ব্যথা হয় নেট্রাম সালফার, সুচবিদ্ধ, এবং এরা
কাপড় চোপড় যে কাপড়টা পরে ওই কাপড়টা কিন্তু এঁটে পড়তে পারে না। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, তীর বিদ্ধ কিংবা সুচবিদ্ধ মতো বেদনা, এটা কিন্তু আপনার ব্রাউনিয়াতে আছে। ব্রাউনিয়া রোগীদের ভিতরে কিন্তু তীরবিদ্ধ কিংবা সুচবিদ্ধ এই কথাটা কিন্তু আছে। এখন ব্রাউনিয়া রোগীদের সুচবিদ্ধ তীরবিদ্ধ যেটা আছে, ব্রাউনিয়া রোগীরা কি হয়, ব্রাউনিয়া রোগীরা কিন্তু খিটখিটে টাইপের হয়, যেহেতু ব্রাউনিয়া রোগীও কিন্তু পিত্তপ্রধান ধাতুর। কিন্তু নেট্রাম সালফের মতো আত্মহত্যা করবো সবসময় খিটখিটানি ভাব অরাজকতা এটা না, খিটখিটে হয় কিন্তু তাদের ভিতরে আনন্দ উল্লাস আছে। এবং ব্রাউনিয়া রোগীদের ভিতরে শুষ্কতা এই জিনিসটা আছে, পানি পিপাসা আছে, তাদের সর্দিগুলো শুকনা, তাদের যে সকল ডিসচার্জ গুলো আছে স্টুলটা শুকনা, তাদের আদার্স যে সকল ডিসচার্জ গুলো আছে সবগুলো আপনার শুকনা শুকনা ভাব আছে। আর এই নেট্রাম সালফ কিন্তু শুকনা ভাব নেই। কারণ কি, এরা হচ্ছে হাইড্রোজনাইড রোগী। নেট্রাম সালফ এদের ভিতরে পানি পূর্ণ, শরীরে সবসময় পানি পূর্ণ। হাইড্রোজনাইড রোগীদের ভিতরে এই জিনিসটা দেখা যায়, কারণ হাইড্রোজনাইড যারা রোগী হয়, যেমন দেখেন থুজা হাইড্রোজনাইড রোগী, যেমন দেখেন ক্যালকেরিয়া কার্ভ হাইড্রোজনাইড রোগী, সাইলেসিয়া হাইড্রোজনাইড রোগী, এই নেট্রাম সালফ হাইড্রোজনাইড রোগী। হাইড্রোজনাইড কারা, যারা পানির সংস্পর্শে থাকতে পারে না, পানি জাতীয় রসালো জাতীয় কোনো খাদ্য খেতে পারে না, কিংবা আবহাওয়া পরিবর্তন হলো স্যাঁতসেঁতে আবহাওয়ায় থাকলো, গরম থেকে বর্ষা, বর্তমান সময় গরম আছে, গরম থেকে বর্ষা আসছে, বর্ষার সময় তারা এই বর্ষার পানি নিতে পারে না, নিলেই তারা কিন্তু অসুস্থ হয়ে যায়। এরা হচ্ছে হাইড্রোজনাইড রোগী। এবং এদের ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ক্যালকেরিয়া কার্ভ, সাইলেসিয়া, টিউবারকুলিনাম, নেট্রাম সালফ, থুজা, এগুলোতে অধিকাংশ জায়গায়, যেমন ব্যারাইটা কার্ভ, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, খুব তাড়াতাড়ি তারা ঠান্ডায় আক্রান্ত হয়। তো যে কথা বলছিলাম যে সুবিদ্ধ ব্যথা ব্রাউনিয়ার ভিতরে আছে, নেট্রাম সালফের ভিতরে আছে। এবং লিভার স্থানে ব্যথা, সেম ব্যথাটা ব্রাউনিয়ার ভিতরে আছে, নেট্রাম সালফের ভিতরে আছে। কিন্তু পার্থক্যটা কোথায়, ব্রাউনিয়ার যে ব্যথাটা সেটা হচ্ছে ডান পাশে, ডান পাশে, এবং আক্রান্ত স্থানে চেপে ধরলে তারা একটু ভালো অনুভব করে, বেটার ফিল করে। আর নেট্রাম সালফের রোগীরা, নেট্রাম সালফের রোগীরা আক্রান্ত যে স্থান, এই স্থানটাতে চেপে ধরলে কিংবা আক্রান্ত স্থানটাতে যদি তারা চেপে শোয় তাহলে কিন্তু ব্যথা অনুভব করে। বিধায় তারা যেহেতু নেট্রাম সালফ বলেছি আমরা বাম পাশের মেডিসিন, অর্থাৎ বাম পাশের লিভারের দিকে, লিভার তো ডান পাশ থেকে বাম পাশের দিকে প্রসারিত হয়, বাম পাশে বেশি ব্যথা থাকবে। ডান পাশে ব্যথা হচ্ছে আপনার ব্রায়োনিয়া, ডান পাশে ব্যথা হচ্ছে চেলিডোনিয়াম, ডান পাশে ব্যথা হচ্ছে আপনার লাইকোপোডিয়াম, ডান পাশে ব্যথা হচ্ছে আপনার কার্ডুয়াসমেরি। এই সকল মেডিসিন গুলো কিন্তু ডান পাশে বেশি বেশি, মার্কসল ডান পাশে, আমি প্রত্যেকটার পার্থক্য করে দেবো আপনার। তো বাম পাশে যদি হয় সেক্ষেত্রে আমরা কোনটা পাই, একটু মিউট করে দেন সুমি ম্যাম। কথা হচ্ছে, একটা মিউট করার কোন স্যার এটা, সুমি ম্যাম মিউট করে দেন ওটা, যেটা আনমিউট আছে। আমাদের একটা স্যার আনমিউট আছেন, স্যারের নামটা তো বুঝতে পারছেন, এমডি কি দিয়ে এটা, দয়া করে আপনারা আনমিউট করবেন না, এরকম করলে আমি একটু হয়ে যায়। আনমিউট করেছে, উনি মিউট করেছেন মেবি। শরীফুল স্যার আপনি এবার একটু মিউট করে দেন। আচ্ছা দেখো, আমার যে কথাগুলো আপনারা কি বুঝতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার কারো বুঝতে সমস্যা হলে আবার বলেন, আমি অবশ্যই বুঝাই দেব। তো যেটা আমরা বলছিলাম যে ব্রায়োনিয়া ডান পাশে
ক্রিয়া করে, আক্রান্ত স্থান চেপে ধরলে তারা বেটার ফিল করে, শ্বাসবিদ্ধ ব্যথা আছে। নেট্রাম সালফের ভিতরেও আছে কিন্তু সেটা বাম পাশে। এবং এদের যে নেট্রাম সালফের যে লিভারের ব্যথাটা আছে, এই লিভারের ব্যথাটা এরা যখন ডান পাশে চেপে শোয় তখনও কিন্তু ব্যথা বোধ করে, বিধায় এরা কি হয়, এরা একটু হাঁটাচলা করে, হাঁটাচলা করলে একটু উপশম বোধ করে। এবং এদের স্টুলটার দিকে খেয়াল করলে দেখা যাবে যে স্টুলটা খুব বেশি পরিষ্কার না, অর্থাৎ স্টুলটা অনেক সময় দেখা যায় কনস্টিপেশন থাকে, আবার অনেক সময় ডিসেন্ট্রি, এই উভয় ভাব থাকে নেট্রাম সালফের ভিতরে। এবং সেটা একটা দুর্গন্ধযুক্ত তিক্ত তিক্ত ভাব, এই ধরনের অবস্থা কিন্তু থাকে। দেখেন লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম এটা কিন্তু লিভারের ক্ষেত্রে একটা দারুণ মেডিসিন। তবে নেট্রাম সালফ বাম পাশের, লাইকোপোডিয়াম ডান পাশের। লাইকোপোডিয়ামের বৃদ্ধিটা একটু খেয়াল করা দরকার। লাইকোপোডিয়ামের বৃদ্ধিটা হচ্ছে আপনার বিকাল 4টা থেকে 8টা, আর বিকাল 5টা থেকে 9টা বৃদ্ধি হচ্ছে চেলিডোনিয়াম। এখন লাইকোপোডিয়ামের লিভারের যে ব্যথা হয়, এই ব্যথাটা কিংবা লিভারের স্তরের সমস্যাটা এটা ডান পাশে হয়, এবং এদের প্রস্রাবটা কিন্তু হলদে হলদে ভাব হয় লাইকোপোডিয়ামের। এছাড়া লিভারের যে স্থান, ওই স্থানটা এদের কিন্তু ব্যথা যে অনুভূত হয় সেই সাথে অন্তত একটা বুজ বুজ শব্দ কিংবা ফুটফাট শব্দ, পেটের ভিতরে একটা ফুটফাট শব্দ কিন্তু থেকে যায়। এবং লাইকোপোডিয়ামের যদি মুখের স্বাদ শুনতে হয়, নেট্রাম সালফার মুখের স্বাদ শুনবেন তিক্ত ভাব, ব্রায়োনিয়ার কিন্তু তিক্ত ভাব, মুখ তিতা। লাইকোপোডিয়ামের কিন্তু মুখ মুখ হচ্ছে টক। এবং লাইকোপোডিয়ামের যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে পেটে ক্ষুধা থাকে, পেটে ক্ষুধা থাকে, অল্প কিছু খাইলেই পেট ভরে যায়। নেট্রাম সালফের ভিতরেও কিন্তু পেটে ক্ষুধা থাকে কিন্তু সে খেতে পারে। লাইকোপোডিয়ামের স্টুলটা কখনো শক্ত কখনো নরম, আর নেট্রাম সালফের স্টুল, যার স্টুলটা নরম তো নরমই, যার শক্ত তো শক্তই। এটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমরা বিভেদ করে নিতে পারি। এই লিভার স্থানে ব্যথা, লিভারের পীড়া আমরা মাকসলকে পাই কিংবা চেলিডোনিয়ামকেও পাই। মাকসলও ডান পাশের, চেলিডোনিয়ামও ডান পাশের। এখন চেলিডোনিয়ামের যে মডালিটিস, হ্রাস বৃদ্ধি, এই হ্রাস বৃদ্ধিটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এদের বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এদের মুখের স্বাদটাও কিন্তু তিক্ত, অর্থাৎ লিভারের উপরে যাদের ক্রিয়া আছে এদের প্রত্যেকের অধিকাংশটা লাইকোপোডিয়াম বাদে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মুখের স্বাদটা তিক্ত ভাব। এবং এদের স্টুলটা লাইকোপোডিয়াম যেমন দেখেন কখনো শক্ত কখনো নরম, কিন্তু চেলিডোনিয়ামে কিন্তু সবসময় শক্ত। এবং এদের স্টুলটা কাদাটে ভাব, একটু কাদাটে মতো কালচে ভাব থাকে চেলিডোনিয়াম। আর নেট্রাম সালফার কি বলেছি, যার ইয়ে আছে, লুজ মোশন আছে, তার লুজ মোশন সারা জীবনই আছে এবং দুর্গন্ধযুক্ত একটা তিক্ত তিক্ত ভাব। আর যার কনস্টিটিউশন আছে তার কনস্টিটিউশন আছে। আর চেলিডোনিয়াম কি হচ্ছে, ওর সারা বছরই কনস্টিটিউশন। ম্যাকবিউরের ক্ষেত্রেও কিন্তু কনস্টিটিউশন সারা বছরই। এটা আমাদের মনে রাখতে হবে। মার্কসলের ভিতরে লিভার স্থানে ব্যথা, ডান পাশে ব্যথা, এবং এই রোগীদের জিভাটা দিকে খেয়াল করলে সবচেয়ে বেশি ইয়ে পাওয়া যাবে, জিভায় দাঁতের ছাপ থাকে। পিপাসা অতটাও থাকে না কারণ স্যালাইভেশন থাকে, তারপরেও কিন্তু পিপাসাটা খুব বেশি থাকে না। সরি, এই আপনার মার্কসল পিপাসা বেশি থাকে।
এবং ঘাম প্রবল, অধিক পরিমাণে ঘাম প্রবল হয়ে থাকে। যত বেশি ঘামে তত বেশি অসুস্থ হয়ে যায় এবং ডিসেন্ট্রি প্রবল। তাহলে লিভারের পীড়ায় আমরা লাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম, ব্রাউনিয়া, মাক্সল, এই জায়গাটাতে কার্ডুয়াস মেরিও একটা ভালো মেডিসিন, কিংবা চ্যাপারো, যেগুলোতে আমরা অনেক পাওয়ার ব্যবহার করি। কার্ডুয়াস এবং এই চ্যাপারো, তাদের লিভারের কোনো সমস্যা আছে, বিশেষ করে যদি দেখা যায় লুজ মোশন আছে, দীর্ঘদিন লুজ মোশনে ভুগতেছে, লিভারের পীড়া আছে, সেক্ষেত্রে আমরা চ্যাপারো কিংবা আমরা কার্ডুয়াস মেরি সরাসরি মাদার ব্যবহার না করে আমরা অনেক তৈরি করে অনেক ব্যবহার করাতে পারি, রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। এরপরে দেখেন আমাদের গল স্টোনের ক্ষেত্রে খুব কার্যকরী একটা মেডিসিন, সেটা হচ্ছে নেট্রাম সালফ। নেট্রাম সালফের লক্ষ্যটা কেমন হবে? নেট্রাম সালফের যে লক্ষণ সেটা হচ্ছে সর্বদা মুখে তাদের তিক্ত তিক্ত ভাব থাকবে, মাথা ঘোরা থাকবে, মাথা ব্যথা থাকবে এবং বমি বমি ভাব থাকবে। এছাড়াও কিছু কিছু সময় দেখা যায় যে লবণ স্বাদযুক্ত কিংবা তিতযুক্ত জলের মতো সবুজ বমি হয়। অনেক সময় এদের চোখগুলো হলুদ টাইপের হয়ে যায় এবং বুকে অধিক পরিমাণে, পেটে অধিক পরিমাণে গ্যাস জন্মায়। সেই সাথে সাথে পেটে জ্বালা হবে এবং এই জ্বালাটা খালি পেট হইলে খুব বেশি বৃদ্ধি পাবে এবং মুখে তিক্ত তিক্ত ভাব যখন থাকবে তখন আমরা নেট্রাম সালফকে বেশি বেশি ব্যবহার করে থাকি। তবে দেখেন এই পিত্তপাথুরী গল স্টোনের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ, চায়না, ডায়াস্কোরিয়া, মেন্থা পিপেরাটা, এই যে মেডিসিন, এই কটা মেডিসিনও কিন্তু ব্যবহার করে থাকি। কি কি বললাম? ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ক্ষেত্রে আমরা যেটা জানি, অধিক পরিমাণে এরা শীতকাতর হবে, এদের ডান পাশে ব্যথাযুক্ত থাকবে, এরাও হাইড্রোজেনাইড রোগী এবং ক্যালকেরিয়া কার্ভের ভিতরে যে জিনিসটা বেশি দেখা যায় যে এদের শরীরটা অধিক পরিমাণে থলথলে থাকে এবং পিত্ত যে পাথুরি যে জায়গা, পিত্ত পাথুরি অর্থাৎ পিত্তের যে স্থানটা, এই স্থানটা ভয়ানক ব্যথা হয় এবং যখন ব্যথা হয় তখন অধিক পরিমাণে ঘামতে থাকে ক্যালকেরিয়া কার্ভ। এখন নেট্রাম সালফ তাদের সকল কিছুতে তিক্ত তিক্ত ভাব, আর ক্যালকেরিয়া কার্ভের ভিতরে টক টক ভাব, যদিও দুইটা হচ্ছে আপনার শীতকাতর রোগী। নেট্রাম সালফ রোগা পাতলা টাইপের হয়ে থাকে, ক্যালকেরিয়া কার্ভ মোটা থলথলে নাদুস নুদুস হয়ে থাকে। নেট্রাম সালফের রোগীও হাইড্রোজেনাইড, ক্যালকেরিয়া কার্ভের রোগীও হাইড্রোজেনাইড। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা, যখন এদের ব্যথা অনুভূত হয়, এত বেশি ব্যথা হয়, যত বেশি ব্যথা হবে তত বেশি ঘাম হবে। পিত্তপাথুরিতে যত বেশি ব্যথা অনুভূত হবে তত বেশি ঘাম হবে, সেই জায়গাটাতে কিন্তু আমরা আপনার ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করে থাকি। এই পার্থক্যটা কিন্তু আপনাদের করে নিতে হবে। এরপরে দেখেন, আচ্ছা আপনাদের অনেকেই দেখি চলে যাচ্ছে, যদি ভালো না লাগে তাহলে বলেন, তাহলে বন্ধ করে দেবো। অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে বড় বড় স্যারদের লেকচার শুনে। না স্যার, সুন্দর না, না, আলোচনা সত্যি হচ্ছে, ভালো খুব লাগতেছে, লাগছে। আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আপনি বলেন। জি, থ্যাংক ইউ। না স্যার চলুক, এরকম কারো সমস্যা থাকতেই পারে, কিন্তু চলুক। স্যার কেউ লাগবে না, আমি যথেষ্ট আলোচনা করেন, ভালো লাগে স্যার। ওকে স্যার, তো এই জায়গাগুলোতে আমরা ক্যালকেরিয়া কার্ভকে এবং নেট্রাম সালফকে কিন্তু তুলনা করতে পারি। দেখেন ডায়াস্কোরিয়া, ডায়াস্কোরিয়া কিন্তু একটা কার্যকরী মেডিসিন, বিশেষ করে পিত্তপাথুরির ক্ষেত্রে। এখন পিত্তপাথুরির ক্ষেত্রে নেট্রাম সালফ যেমন কার্যকরী, ডায়াস্কোরিয়াও কার্যকরী। এখন ডায়াস্কোরিয়া এবং নেট্রাম সালফ
এই দুইটা মেডিসিনের অনুভূতিটা আমরা একটু পার্থক্য করতে পারি। কেমন ভাবে? ডায়াস্কোরিয়া যখন ব্যথা অনুভূত হয় তখন কিন্তু একদম পুরো পেছনের দিকে সোজা হয়ে পেছনের দিকে হেলে চলে যায়, পুরো তীরের মতো হয়ে যায় এবং তলপেট দিয়ে, পিঠ দিয়ে, বুক দিয়ে এদের এত বেশি ব্যথা হয়ে যায়, তো ব্যথার ধমকে এরা কিন্তু পুরো তীর যেমন একটা বাঁকা হয়ে যায়, ডায়াস্কোরিয়া রোগী কিন্তু ওই ধরনের বাঁকা হয়ে যায় ব্যথার ধমকে। কিন্তু নেট্রাম সালফ কিন্তু বাঁকা হয় না। ডায়াস্কোরিয়া রোগী কিন্তু গরম কাতর হয়, নেট্রাম সালফ কিন্তু শীত কাতর। বারে বারে বলতেছি, মুখস্থ হয়ে যাবে। ডায়াস্কোরিয়া রোগীদের ভিতরে কনস্টিপেশন আছে, নেট্রাম সালফের রোগীদের ভিতরে কিন্তু কনস্টিপেশন খুব বেশি নেই। ডায়াস্কোরিয়ার রোগীদের ভিতরে তীরবিদ্ধ মতো হয়ে যায়, অর্থাৎ তীরের মতো ধনুকের মতো বাঁকা হয়ে যায়। নেট্রাম সালফ আক্রান্ত স্থানটা হাত দেয় না, কিন্তু একটু ঝুঁকে থাকে। এখান থেকে একটু আমাদের পার্থক্য করে নিতে হবে। এছাড়াও দেখেন, আমি মেন্থা পিপিরেটা যখন প্রচন্ড আকারে ব্যথা হয় তখন আমি ইন্টারকারেন্ট মেডিসিন, অর্থাৎ দেখা গেল যে 2-1 মাত্রা থুজা দিলাম, থুজা দেওয়ার পরে মেন্থা পিপিরেটা, এই মেডিসিনটা আমি নিম্ন শক্তি ব্যবহার করে থাকি। 3x কিংবা 1x কিংবা মাদার টিনচার যখন প্রচন্ড ব্যথা হয়, রোগী সহ্য করতে পারতেছে না, মেন্থা পিপিরেটা এই মেডিসিনটা কিন্তু আমি ব্যবহার করে থাকি। কিংবা পিত্তপাথড়ির ক্ষেত্রে চিওনান্থাস এই মেডিসিনটাও কিন্তু ব্যবহার করে থাকি, অনেক্স পাওয়ার কিংবা 3x পাওয়ার। 3x পাওয়ারটা অনেক বেশি ভালো কাজ করে চিওনান্থাস লিভারের জন্য। চিওনান্থাস আপনারা যদি পারেন 3x কিংবা 1x কিনে 1xটা বানায় নিতে হবে মাদার টিনচার থেকে। সরাসরি আমরা মাদার টিনচার ব্যবহার না করি, মাদার টিনচার থেকে বানায় নিতে হবে। আর 3x পাওয়ারটা কিনতে পাওয়া যায়। মেন্থা পিপিরেটাও ঠিক সেম, 3x কিংবা আপনার 6x এটা কিনতে পাওয়া যায়। আমরা যেমন অনেক সময় বলি না যে যে আপনার রোগীদের অন্তত পক্ষে একটু উপশম দিতে হবে। এই যে পিত্তপাথড়ি প্রায় 50-50 আমাদের হোমিওতে সারে, আবার অনেক সারে না। স্যার লিফট হয়ে গেছে, মনে হয় নেটওয়ার্কের সমস্যা স্যারের ওইখানে। সরি, আমার একটা ফোন আসছিল। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। ওকে। তো যে কথাটা বলছিলাম যে আমরা পিত্তপাথড়ির ক্ষেত্রে আমরা রোগীদের কিন্তু, আমি অনেকটা রোগীদের কিন্তু ফিরাই দিই, যে যখন পাথরের মাত্রা বড় হয়ে যায় তখন কিন্তু রোগীদের আমরা নিতে চাই না। তো ইনস্ট্যান্ট অন্তত প্যালিয়েশন দেওয়ার জন্য এই দুইটা মেডিসিন, মেন্থা পিপেরেটা এবং চিয়ানান্থাস, এই মেডিসিনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে নেট্রাম সালফের উপযোগী জায়গাটা হচ্ছে আপনার সবচেয়ে উপযোগী জায়গা, যে জায়গাগুলোতে খুবই ভালো কাজ করে সেটা দেখেন, সর্দির ক্ষেত্রে। আমরা গতদিন জেনেছিলাম যে সর্দির ক্ষেত্রে যখন সর্দির দ্বিতীয় অবস্থায় চলে আসে, সর্দিটা প্রথম অবস্থায় হয়তো বা একোনাইট দিলাম, রোগী সর্দি হয়েছে হঠাৎ করে ঠান্ডা বাতাসে, ঠান্ডা আবহাওয়া থেকে, কিংবা বৃষ্টিতে ভিজেছে, একোনাইট দিলাম, ব্রাউনিয়া দিলাম, কিংবা হচ্ছে আপনার রাস্টক্স দিলাম, ডাল ক্যামেরা দিলাম, এলিয়াম সেপা দিতে পারি, আর্সেনিক অ্যালবাম দিতে পারি, স্যাম্বুকাস দিতে পারি। এই সকল মেডিসিন গুলো কিন্তু তরুণ সর্দি, কাঁচা সর্দি, স্টিকটা পালের মতো একটা মেডিসিন যারা বারে বারে হাঁচি প্রবণ হয়ে থাকে, আর্সেনিক আয়োড বারে বারে হাঁচি দিচ্ছে, হাঁচির ধমকে প্রস্রাব বের হয়ে যাচ্ছে, এগুলো অ্যাকিউট ক্ষেত্রে আমরা প্রাইমারি স্টেজে সর্দির ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। কিন্তু যখন সর্দিটা ঘন হয়ে যায়, এ সময় দেখা যায় বিশেষ করে নেট্রাম কাশির সাথে সাথে আমাদের যে বাম পাশের বুকের পাজরা আছে, এই পাজরাতে খুব বেশি ব্যথা হয়, সুচবিদ্ধ মতো ব্যথা হয়।
আমি আগেও বলেছি এই শ্বাসবিদ্ধ ব্যথা ব্রায়োনিয়ার ভিতরে আছে বাম পাশে। আবারও বলি, ব্রায়োনিয়া ডান পাশে, নেট্রাম সালফ বাম পাশে। কিন্তু ব্রায়োনিয়ার যে কাশিটা হয়, সর্দির দ্বিতীয় অবস্থায় ব্রায়োনিয়া যে কাশিটা হয় সেটা হচ্ছে খুসখুসে কাশি এবং শুষ্ক কাশি, শুকনা কাশি। সর্দি ওঠে তো ওঠে না। যখন স্পঞ্জিয়া ব্যবহার করেছেন, স্পঞ্জিয়া ব্যবহার করে কোনো কাজ পাচ্ছেন না, স্পঞ্জিয়ার পরবর্তী কাজ কিন্তু ব্রায়োনিয়া এবং সিপাস সালফার এই দুইটাই কিন্তু করে দিতে পারে। নেট্রাম সালফের কাশিটা কেমন হবে? বলেছি ব্রায়োনিয়া মানে সবকিছুতে শুষ্ক ভাব, কাশিটাও কিন্তু শুষ্ক ভাব, শুষ্ক কাশি, কিন্তু সর্দিটা আছে বুঝতে পারতেছে। অনেক সময় খেয়াল করবেন যে আমরা বলি যে আমাদের ঠিক নাকের, আমার যেমন গত বছর কি হলো দেখেন, একটা সহজ ভাবে বলি। গত বছর, গত বছর সরি তার আগের বছর, গত বছর তো ইন্টার স্কুল খেলা হয়নি, স্কুলে ইন্টার স্কুল খেলা হচ্ছে, আমার স্কুল ফাইনালে উঠেছে এবং আমি সাধারণত স্পোর্টসম্যান। আমি আমার লাইফটারে মানে 70% সময় কাটাইছি স্পোর্টসে। অ্যাথলেটিক্স প্লেয়ার ছিলাম, ক্রিকেট প্লেয়ার ছিলাম, ফুটবল প্লেয়ার ছিলাম। বিশেষ করে আমি অ্যাথলেটিক্স খেলেছি। আমি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে যাওয়ার একটা ইয়ে ছিল, কিন্তু আমার ফ্যামিলিগতভাবে আমি যাইতে পারিনি। তো যখন আমার স্কুলে কোনো স্পোর্টস হয় তখন আমি খুব আগ্রহ ভরে যাই। এখন স্কুলে ইন্টার স্কুল খেলা হচ্ছে, আমার স্কুল ফাইনালে খেলা হচ্ছে, প্রচন্ড রোদের ভিতরে খেলা হচ্ছে, হইতে হইতে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। তো সবাই যখন মানে প্রোটেকশনে চলে গেল, আমি তখন আর ওই মুহূর্তে, উত্তেজনাপূর্ণ মুহূর্তে আমি আর প্রোটেকশনে যাইনি। আমি বৃষ্টিতে ওই গরম থেকে, গরমের যে সমস্ত শরীর ঘেমেছিল, ওই অবস্থায় বৃষ্টিতে ভিজেছি। ভেজার পরে ওই দিন সন্ধ্যার সময় বাসায় আসছি, আসার পরে দেখি একটু সর্দি সর্দি ভাব, জ্বর জ্বর ভাব, সমস্ত শরীর কামড়াচ্ছে। আমি বৃষ্টিতে ভিজেছি, কি আর খাবো, একোনাইট খেলাম। কোনো কিছু না, একদিন যায়, 2 দিন যায়, সর্দি সারে না, মাঝখানে বিরিয়ানিও খেলাম, বিরিয়ানি দুশো শক্তি খেলাম। আমরা যখন একই সর্দিতে অনেক সময় দুশো শক্তিটা বেশি কাজ করে। খাওয়ার পরে 4-5 দিন পরে দেখি আমার নাক দিয়ে ঠিক আমার যে চোয়াল আছে, চোয়ালের এই চারিপাশ দিয়ে প্রচন্ড আকারে ব্যথা যন্ত্রণা হচ্ছে, মাথা দিয়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে। কাশতেছি, বুকে খুব বেশি কাশ নেই, তবে শুকনা কাশি হচ্ছে, আর এত বেশি যন্ত্রণা হচ্ছে, এত বেশি কামড়াচ্ছে, যেটা অসহ্যনীয়। আমি আমার স্যারের কাছে ফোন দিলাম, উনি বলেন যে বিরিয়ানি খেয়েছে নাকি? আমি বলছি, হ্যাঁ খেয়েছি। কত খেয়েছে? 200। বন্ধু বলতে ভালো কাজ করেছো। আমি বলছি, কেন? তাহলে 200 খাইছো বলে সর্দিটা জমেছে, 30 খাও। বিরিয়ানি 30 ঠিক শুষ্ক ভাব, একদম মুখ শুকায় যাচ্ছে, আমার মুখ শুকায় মনে হচ্ছে ফেটে যাচ্ছে, বারে বারে পানি পিপাসা লাগতেছে, সেই সাথে সাথে কামড়ানো ভাব, চোয়াল থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, দুই পাশের মাথা, কপাল ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা বিরিয়ানির। আমি বিরিয়ানি 30 খেলাম এবং শেষে এমন একটা অবস্থা হইলো যে নাক ঝাড়তেছি, তা কালো রক্ত আসছে আমার নাকের, সর্দির সাথে মানে খুব বেশি আঠালো আঠালো সর্দি, সর্দির সাথে কালো রক্ত আসছে। এখন এই ব্রায়োনিয়া রোগীদের ক্ষেত্রে এটা থাকবে, কিন্তু নেট্রাম সালফার রোগীদের ভিতরে কেমন থাকবে? নেট্রাম সালফার রোগীদের ভিতরে এদের যে সর্দিটা, এদের সর্দিটা কিন্তু সরল থাকবে, খুব বেশি শুকনো না, সরল। এবং এদের বুকের যে বাম পাশ, এই বাম পাশটাতে কিন্তু খুব বেশি ব্যথা অনুভূত হবে নেট্রাম সালফার রোগীদের ক্ষেত্রে। আপনি লক্ষণ পেয়েছেন যে রোগী বর্ষাতে কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়ায় এরা ভিজেছে, কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়াতে থাকার পরে বুকের বাম পাশে ব্যথা হচ্ছে, সুস্ফোটনে ব্যথা হচ্ছে, সেই সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, এবং যে সর্দিটা বের হচ্ছে, এই সর্দিটা সবুজ টাইপের। সর্দিটা কেমন? সবুজ টাইপের, দলা দলা বের হচ্ছে, সেক্ষেত্রে নেট্রাম সালফ। বুকের ভিতরে প্রচুর পরিমাণে সাই সাই শব্দ হচ্ছে, প্রচুর সাই সাই শব্দ, কাঠচেরার মতো শব্দ হচ্ছে, স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া কাজ করতে করতে যখন আর কাজ করছে না, 50% 70% কাজ করে আর কাজ করছে না, ঠিক সাই সাই শব্দ, ঘর ঘরানোর শব্দ আছে, সর্দি আর উঠতেছে না, হিপাস সালফার। সর্দিটা ঘর ঘুরে আছে, ঘর ঘুরে, সেই সাথে সাথে কাশতে কাশতে রুগী আপনার বমি করতেছে, ইপিকাক।
সর্দি এত বেশি আছে, ঘর ঘর করতে করতে রোগী নির্জীব হয়ে গেছে, কাশতে কাশতে নির্জীব হয়ে গেছে, কাশির মতো আর শরীরের শক্তি নেই, একদম বাচ্চা পুরো গলা ভেঙে গেছে, কান্না করতেও সে ভয় পাচ্ছে, কান্নাও করছে না, কান্নার শব্দ বের হচ্ছে না, এত বেশি গলা বসে গেছে এবং সর্দিটা এত বেশি জমে গেছে, মনে হচ্ছে ভিতরে এত বেশি সর্দি আছে, সর্দি বের হবে কিন্তু অল্প অল্প সর্দি বের হচ্ছে। এন্টিমটার্ট, এই মেডিসিন গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এই জায়গাগুলোতে সাকসেস হবেন। আর যদি মাথায় রাখতে না পারেন তাহলে কিন্তু সাকসেস কিন্তু হবে না। দেখেন, উদরময়ের ক্ষেত্রে, ডিসেন্ট্রির ক্ষেত্রে দারুণ একটা মেডিসিন, সেটা হচ্ছে নেট্রাম সালফ। নেট্রাম সালফ বলেছি যে পিত্ত প্রধান ধাতু বিধায় এদের পিত্ত যেমন নীল বর্ণের, পিত্তের রং কেমন নীল বর্ণের, ঠিক তেমনি নীল সবুজ মিশ্রিত পায়খানা আছে, তরল হড়হড়ে পায়খানা নেট্রাম সালফের। এবং কিছু খেলেই কিংবা কোনো ঠান্ডা দ্রব্য পানি কিংবা কোনো ঠান্ডা দ্রব্য খাইলেই কিন্তু তাদের এই পায়খানাটা খুব বেশি পরিমাণে হচ্ছে, সেই সাথে সাথে বায়ু নিঃসরণ হচ্ছে। আমরা ফসফরাসের ভিতরে দেখেছি যে চঞ্চল প্রকৃতির বাচ্চা, লিন থিন অর্থাৎ রোগা পাতলা, অধিক পরিমাণে ইন্টেলেকচুয়াল, এবং কোনো কিছু খাইলে তাদের রোগ বৃদ্ধি হয়, ঠান্ডা খেতে চায়, সেক্ষেত্রে ফসফরাস আসে। কিন্তু যখন আমরা দেখি যে অধিক পরিমাণে আপনার আমাশা আছে রোগীর, সবুজ বর্ণের, পিত্ত মিশ্রিত, কিংবা ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, অনেক সময় দেখা যায় যে বায়ু নিঃসরণ হচ্ছে, বায়ুর সাথে সাথে বায়ু নিঃসরণ করছে, যে অনেক সময় পায়খানা চলে আসছে, যে সেই জায়গাগুলোতেও কিন্তু নেট্রাম সালফ। এবং নেট্রাম সালফের আরো একটা জিনিস আছে যে অল্প কিছু খেলেই, কোনো কিছু খেলেই তাদের পেট ফুলে ওঠে এবং পেটের ব্যথা হয়, পেটের ভিতরে ভুটভাট করে ডাকে, গা বমি বমি হয়, পেটের ভিতরে জ্বালা হয়, এবং মুখগুলো সব তিক্ত তিক্ত ভাব চলে আসে, সেই জায়গাতে আমরা নেট্রাম সালফ ব্যবহার করতে পারি। ডিসেন্ট্রির ক্ষেত্রে পডোফাইলাম, আমাশার ক্ষেত্রে পডোফাইলাম, কিংবা ওই যে বায়ু নিঃসরণ করতে যে পায়খানা হয়ে যাওয়া, অ্যালোর ভিতরে পাওয়া যায়। পডোফাইলামের ভিতরে দুর্গন্ধযুক্ত, বাচ্চাদের যেমন খুব বেশি দুর্গন্ধযুক্ত পায়খানা, এটাও কিন্তু পাওয়া যায়, অনেকগুলো পায়খানা করে। ক্রোটন টিগের ভিতরে কিন্তু অনেকগুলো হড়হড়ে পায়খানা, মানে বায়ু নিঃসরণ করতে গেলেও পায়খানা চলে আসে, ক্রোটন টিগের ভিতরে পাই। এ সকল জায়গাগুলো একটু পার্থক্য করে নিতে হবে। আমরা যদি পার্থক্য করে নিতে পারি তাহলে কিন্তু সাকসেস হব। আমি নেট্রাম সালফকে বিশেষ করে যারা খুব বেশি বাতপ্রবণ রোগী হয়, খুব বেশি বাতপ্রবণ রোগী হয়, এই বাতপ্রবণ রোগীদের ক্ষেত্রে নেট্রাম সালফ কিন্তু বেশি বেশি ব্যবহার করে থাকি। কখন? যখন দেখি যে ব্যথাটা বুকে আছে, কোমরে আছে, কিংবা ঘাড়ে, অনেক সময় দেখা যায় হাঁটু আড়ষ্ট ভাব চলে আসতে যায়। কখন এই সকল ব্যথাগুলো কখন হচ্ছে? এই বর্ষাকালীন সময়ে। বর্ষাকালীন সময়ে পানিতে ভিজেছে, প্রত্যেক বর্ষাকালীন সময়ে, যেমন গরমকালীন সময়ে গরম আসলেই হাত পা ফাটে, গরম আসলেই রোগের বৃদ্ধি হয়, আমরা অনেক সময় ক্যালিবাইক্রমকে বেশি বেশি করি, স্থান পরিবর্তনশীল। ঠিক তেমনি বর্ষা আসলেই এদের হাঁটুর ব্যথা, শরীরের ব্যথা, গায়ের ব্যথা, এই ব্যথাগুলো শুরু হয়। সেই জায়গাটাতে আমরা নেট্রাম সালফ এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করি। আমি যে কোনো মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে সর্বসময় এই কেস টেকিং এর উপরে কিন্তু বেশি বেশি গুরুত্ব দিয়ে থাকি। গতকালকেও আমি কথাগুলো বলেছি, কেস টেকিং এর উপরে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। এখন আমি যে লক্ষণগুলো বলতেছি শুধুমাত্র ধরন, রোগের ধরনটা কি, নেট্রাম সালফের ধরনটা কি, আমি এন্টিমটার্টের কথা বলেছি, লাইকোপোডিয়ামের কথা বলেছি, চেলিডোনিয়ামের কথা বলেছি,
ব্রায়োনিয়ার কথা বলেছি, রোগের ধরনটা কি, কিন্তু আদার্স যে কনকমিটেন্স যে সিমটম গুলো আছে, ফিজিক্যাল সিমটম গুলো আছে, এইচসিআর আছে, তাদের বার্থ আছে, তাদের আপনার মডালিটিস আছে, এগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মেডিসিনের মডালিটিস কি আছে, নেট্রাম সালফের মডালিটিস কি আছে, কিংবা নেট্রাম সালফের স্টুলটা কেমন, নেট্রাম সালফের ইউরিনটা কেমন, এইগুলো কিন্তু মাথায় না রাখতে পারলে কখনোই আপনি মেডিসিন সিলেক্ট করতে পারবেন না। ওয়েল সিলেক্টেড মেডিসিন দিতে গেলে আপনার কিন্তু কেস টেকিং এর বিকল্প নেই। আমরা যখন এই তুলনামূলক আলোচনা করি কিংবা প্র্যাকটিস অফ মেডিসিন আলোচনা করি, তখন কি হয়, শুধুমাত্র এই ওষুধের রোগের ধরনটা কি, ধরনটা নিয়ে আলোচনা করি, কিন্তু আদার্স সিমটম গুলো কিন্তু আমরা আলোচনাটা খুব বেশি করি না। যদিও আমি কিছু আলোচনা করে আসছি, মাইন্ড সিমটম কিংবা তাদের কাতরতা কিংবা তাদের আপনার মায়াজমেটিক দিকগুলো, এগুলো আলোচনা করে আসছি। দেখেন, এই বর্ষায় বৃদ্ধি হচ্ছে, বর্ষায় বৃদ্ধির ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা যখন বৃদ্ধি হয়, বিশেষ করে হাঁটুতে কিংবা স্যাঁতসেঁতে বা আবহাওয়া থেকে তাদের শরীরের অন্যান্য অঙ্গগুলো যখন আক্রান্ত হয়, তখন কিন্তু আমরা নেট্রাম সালফ ব্যবহার করি। তবে নেট্রাম সালফের রোগী একটা কথা বলবো যে, ডাক্তার সাহেব এই বর্ষা আসলে যত ব্যায়াম আমার তাগায়, আমাদের সাতক্ষীরা ভাষায় বলে যত ব্যায়াম আসে আমার বর্ষাকালে, আর গরমকালে আসলে কিন্তু আপনা আপনি ভালো হয়ে যায়। এই জায়গাটাতে অন্যান্য সিমটম গুলো কিন্তু আপনি কালেক্ট করে নেট্রাম সালফ ব্যবহার করতে পারেন। খেয়াল করেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনারা কখনো নেট্রাম সালফ ব্যবহার করেছেন কিনা আমি জানি না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি কিন্তু এই ডায়াবেটিস রোগীদের অ্যাসিড ফস ব্যবহার করে থাকি। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন 30 এই মেডিসিনটা ব্যবহার করে থাকি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে জিমনিমাসিল ভাবে মেডিসিনটা ব্যবহার করে থাকি। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে হেলোনিয়াস কিংবা রাশ অ্যারো কিংবা হচ্ছে আপনার সিজিয়ম, এই মেডিসিন গুলো ব্যবহার করে থাকি। তবে ডায়াবেটিস রোগী যে ফুলফিল আপনার কিওর হবে এই কথাটা কখনোই আমি বলতে পারি না। আর আমি কখনো ইয়ে পাইনি, সাকসেস পাইনি। যেটা আমি সাকসেস পাইনি সেটা আমি কখনোই আপনাদের বলবো না যে আপনারা এটা করেন। যেমন আমি প্রেশার, হাই প্রেশারের রোগী কখনোই আমি আমার কাছে রাখি না। কখন কিভাবে কি তার ক্ষতি হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। যদিও হাই প্রেসারে আমরা অনেকগুলো সিলেক্টেড মেডিসিন আমরা দেখেছি, গ্লোনাইন আছে, বেলেডোনা আছে, কিংবা হচ্ছে আপনার রাউলফিয়া আছে, প্যাসিফ্লোরা আছে, এ সকল মেডিসিন গুলো আছে, কিন্তু এগুলো তো আমাদের সেইভাবে সাপোর্ট দেয় না। কিছু কিছু সময় এমন বেশি প্রেসার বেড়ে যায়, রোগী হয়তো স্ট্রোক করে মারা গেল কিংবা স্ট্রোক করে হাত পাশ পড়ে গেল, কি জবাব দেবো রোগীর কাছে? ঠিক তেমনি ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে আমি তাদের ওইভাবে উদ্বুদ্ধ করি না। তবে যদি দেখি যে কোনো রোগীর অতিশয় প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের নিচে ইটের গুঁড়ার মতো তলানি আছে, এবং সেই সাথে সাথে রাত্রিকালীন সময় অধিক পরিমাণে প্রস্রাব হচ্ছে, তাহলে আমি একটা জিনিস শুনি, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, আপনার কখনো এই গনোরিয়া হয়েছিল? কিংবা আপনি কখনো বাইরের কোনো পুরুষ কিংবা বাইরের কোনো মহিলাদের সাথে সঙ্গম করেছেন? সেক্ষেত্রে যদি কিনা গনোরিয়ার লক্ষণ পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা নেট্রাম সালফ মেডিসিনটা ব্যবহার করতে পারি ডায়াবেটিসের ক্ষেত্রে। ইনসুলিন মেডিসিনটা, ইনসুলিন 30 এই মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি ডায়াবেটিসের ক্ষেত্রে। তবে লক্ষণ অনুযায়ী আমরা অন্যান্য মেডিসিন গুলো, জিমনিমা সিলভার কথাটা বলেছি আমি, জিমনিমা সিলভার মেডিসিনটা ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার করে রেজাল্ট পাওয়া যায়। যখন দেখবেন যে ধ্বজভঙ্গ রোগী কিংবা দুর্বল চিত্তের রোগী প্রস্রাব করলে তাদের তলানি পড়ে, সাদা তলানি পড়ে, লাল তলানি পড়তে, ইটের গুঁড়ার মতো পড়তে, লাইকোপোডিয়াম ইটের গুঁড়ার মতো পড়তে, নেট্রাম সালফ ইটের গুঁড়ার মতো তলানি পড়তে, আমরা অনেক সময় চ্যালিডোনিয়ামের ভিতরে পাই। কিন্তু যদি কিনা দেখা যায় যে এই রোগী আপনার গনোরিয়াতে আক্রান্ত ছিল, সেটা পুরুষ হোক মহিলা হোক, তখন ডায়াবেটিসের ক্ষেত্রে তলানি হচ্ছে, বারে বারে প্রস্রাব হচ্ছে, রাত্রিকালীন বৃদ্ধি হচ্ছে, নেট্রাম সালফ মেডিসিনটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে এই নেট্রাম সালফের রোগীদের ভিতরে আরো একটা জিনিস বেশি বেশি পাই, সেটা হচ্ছে জ্বর।
সে জ্বরটা হোক ম্যালেরিয়া, সে জ্বরটা হোক সর্দিজনিত কিংবা পিত্তজ্বর কিংবা অবিরাম সবিরাম জ্বর, যে কোনো জ্বর হোক না কেন, যদি জ্বরের সাথে হাত পা মুখ জ্বালা হয় এবং জ্বরটা যদি সন্ধ্যাকালীন বৃদ্ধি হয়, মুখ তিতো হয়, দিনের বেলা যদি বৃদ্ধি হয় ব্রায়োনিয়া, সন্ধ্যাকালীন যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে নেট্রাম সালফ। অনেক সময় ব্যাপটেসিয়া এই মেডিসিনটাও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো ব্যাপটেসিয়া বিশেষ করে টাইফয়েডের ক্ষেত্রে যখন দেখবেন যে রোগী আপনার অচেতন ভাব চলে আসছে, দীর্ঘদিন জ্বর হইতে 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 তাদের অচেতন ভাব চলে আসছে, রোগীর পায়খানাটা এত দুর্গন্ধযুক্ত হচ্ছে যে রোগী বলতেছে আমার প্রচন্ড দুর্গন্ধযুক্ত পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, টাইফয়েডের এখন 100% লক্ষণ, সেক্ষেত্রে আমরা ব্যাপটেসিয়া মেডিসিনটা ব্যবহার করে থাকি। কিন্তু যে প্রকার জ্বর হোক না কেন, যে সেই জ্বরটা যদি সন্ধ্যাকালীন বৃদ্ধি হয়, মুখে যদি তিক্ত ভাব থাকে এবং রোগীর এই হাত মুখ চোখ এবং গায়ে যদি জ্বালা প্রকাশ পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা নেট্রাম সালফ ব্যবহার করতে পারি। আমি জ্বরের ক্ষেত্রে বিশেষ করে আপনার ম্যালেরিয়া জ্বর কিংবা সবিরাম জ্বরের ক্ষেত্রে ইউক্যালিপটাস মেডিসিনটা কিন্তু ব্যবহার করে থাকি। আমি জ্বরের ক্ষেত্রে ইউক্যালিপটাস সহ অনেক সময় চায়না মেডিসিনটা কিন্তু ব্যবহার করে থাকি যখন দেখি যে প্রচন্ড পরিমাণে জ্বর, দুর্বলতা জনিত জ্বর এবং হয়তোবা এটা ম্যালেরিয়ার আকার ধারণ করেছে, সবিরাম জ্বর, এক্ষেত্রেও কিন্তু চায়না মাদার টিনচারটাও কিন্তু ব্যবহার করে থাকি। আমি জ্বরের ক্ষেত্রে যখন উচ্চ জ্বর থাকে, প্রচন্ড আকারে জ্বর, রাত্রে শরীরে হাত দেওয়া যাচ্ছে না, মানুষ ওই জ্বরের সময় অধিক পরিমাণে কাঁপুনি হচ্ছে, সিলিনাম সালফ কিংবা সিলিনাম আর্টস মেডিসিনটা ব্যবহার করে থাকে। এ ধরনের মেডিসিন কিন্তু ব্যবহার করে থাকে। কিন্তু নেট্রাম সালফের যে কথাটা বললাম যে রাত্রিকালীন কিংবা মধ্য দুপুর এই মধ্য দুপুর কিংবা রাত্রিকালীন যখন জ্বর হবে, মধ্যরাত্রে কিংবা সন্ধ্যাকালীন জ্বর যখন হবে, জ্বরের সাথে সাথে হাত পা কান চোখ মুখ সবগুলো জ্বালা প্রকাশ পাবে, তখন কিন্তু আমরা নেট্রাম সালফ মেডিসিনটা ব্যবহার করব। এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে যেহেতু এই নেট্রাম সালফ একটা সাইকোটিক ঘরানার মেডিসিন, সেহেতু এই নেট্রাম সালফ মেডিসিনটার ভিতরে শরীরে কিন্তু আচিল হওয়ার প্রবণতা আছে, আচিলের প্রবণতা আছে এবং শরীরে অনেক সময় লাল লাল উদ্ভিদ, লাল লাল আচিল হয়। এই লাল লাল আচিলের ক্ষেত্রে যদি সেই আচিলটা বর্ষাকালীন সময়ে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা নেট্রাম সালফ ব্যবহার করতে পারি অন্যান্য সিমটম গুলোর সাথে সামঞ্জস্য রেখে। কস্টিকামের ভিতরে লাল লাল আচিল পাওয়া যায়, থুজার ভিতরে আচিলের অর্থাৎ সাইকোসিস মায়াজমের রাজা বলা হয় থুজাকে, কিং অফ সাইকোসিস, সাইকোসিসের রাজা বলা হয় থুজাকে। থুজার ভিতরে লাল লাল ঠিক না, থুজার ভিতরে আপনার ধারালো ধারালো আচিল পাওয়া যায়। অনেক সময় লিঙ্গ মূলে অর্থাৎ লিঙ্গের উপরে যখন দেখবেন যে আচিল হয়েছে, এই আচিলের ক্ষেত্রে কিন্তু নেট্রাম সালফ মেডিসিনটা ব্যবহার করা যায়। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে এবং লক্ষণ অনুযায়ী আমরা কিন্তু মেডিসিন গুলো ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন দেখেন এই নেট্রাম সালফের মেডিসিনের জিহ্বাটা, রোগীর জিহ্বাটা কিন্তু বারে বারে দেখি আমরা, জিহ্বাটা কেমন হবে দেখেন, জিহ্বাটা মোটা হবে, গোড়ার দিকে অর্থাৎ শেষের দিকে, ভালোভাবে মনে রাখবেন কিন্তু শেষের দিকে বাদামি রঙের একটা কোটেড ময়লা থাকবে, ধূসর কিংবা বাদামি রঙের ময়লা থাকবে এবং জিহ্বার স্বাদ কিন্তু তিতো থাকবে। এদের রোগটা কখন বৃদ্ধি পায়? আমাদের মেটেরিয়া মেডিকা মডালিটিস এর গুরুত্ব অনেক বেশি, বিধায় এটা আমাদের জানা দরকার। এদের রোগটা বৃদ্ধি পাবে আপনার ভোরবেলাতে কিংবা ভেজা ঠান্ডা আবহাওয়ায়, বর্ষাকালে, শরৎকালে এবং গান বাজনা মানুষের সাথে থাকলে, আমাদের শরীরে কাপড় টাইট করে বাঁধলে, বাম কাছে বাম কাঁধ যদি শুয়ে থাকে, চিত হয়ে যদি শুয়ে থাকে, এবং এদের খাদ্যের যে বৃদ্ধিটা সেটা হচ্ছে যে সকল খাদ্যগুলোতে আপনার বায়ু তৈরি করে, ফ্ল্যাটুলেন্স তৈরি করে, যেমন বাঁধাকপি, ফুলকপি,
কিংবা হচ্ছে আপনার ঠান্ডা জাতীয় খাদ্য, পান্তা ভাত, ময়দার তৈরি খাবার, ফল, দুধ, আলু, এ সকল জিনিসগুলো কিন্তু তাদের অধিক পরিমাণে বৃদ্ধি ঘটায় এবং রসালো ফল, রসালো খাবার, শাকসবজি এগুলো কিন্তু খুব বেশি বৃদ্ধি ঘটায়। এরা উপশম পায় কখন? আপনি রোগীর কাছে জিজ্ঞাসা করেন যে রোগটা কি করলে, রোগের সময় কি করলে তোমার একটু ভালো লাগে? ও বলবে যে ডাক্তার সাহেব, খোলা বাতাসে যদি থাকি, যদি শুষ্ক আবহাওয়ায় থাকি, শুকনো আবহাওয়ায়, ভেজা না কিন্তু শুকনো আবহাওয়ায় থাকি, একটু চলাফেরা করলে, এবং যখন কাশি হয়, কাশির সময় শোয়া থেকে উঠে বসলে, কিংবা যখন পেটে আমাশা থাকে, পেটের গ্যাস থাকে, তখন গ্যাস নিঃসরণ হলে সে সময় তারা কিন্তু উপশম বোধ করে। রোগীকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার এই যে খাওয়ার ইচ্ছাটা কি? এদের ইচ্ছাটা হচ্ছে মুক্ত বাতাস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ঠান্ডা জাতীয় বরফ জাতীয় খাওয়ার প্রতি তাদের ইচ্ছা বেশি থাকে। এখন এই নেট্রামসালফ মেডিসিনটা, এই মেডিসিনটা মোটামুটি আমাদের সামনের দিনগুলো আসছে, এই সামনের দিনগুলোতে যখন দেখবেন যে রোগী, বিশেষ করে আপনার এই গনোরিয়ার রোগী, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, প্রাইমারি স্টেজে আমরা যদি দেখি যে গনোরিয়া আছে, সিফিলিস আছে, সেক্ষেত্রে নেট্রামসালফ ব্যবহার করে রেজাল্ট পাচ্ছি না, সে সময় আমরা থুদা কিংবা মাকসালের দিকে চলে যাবো। যদি দেখা যায় যে এই ভেজা ছাদছিদে আবহাওয়া রোগ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে আমরা ডাল ক্যামেরা, কথা বোঝা যাচ্ছে না। নেট্রাম সালফার সাথে ডাল ক্যামেরা, সবার ক্ষেত্রে কি তাই? আমার তো নেটওয়ার্ক ফুল আছে এখানে। স্যার কথা অন্যদের ক্লিয়ার। কি কথা বলতে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওকে, তো যখন দেখবেন যে একটা ভেজা আর্দ্র আবহাওয়ায় আপনারা মিলাতে পারতেছেন না ডাল ক্যামেরা না স্যার, কিংবা ঠিক আছে, আমরা নেট্রাম শুনতে সালফার, পাচ্ছি। ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে আপনি কিন্তু নেট্রাম সালফ এবং ডাল ক্যামেরা এটা অল্টারনেট করতে পারবেন। সুতরাং আপনাদের এই নেট্রাম সালফ মেডিসিনটা নিয়ে আমি যতটুকু বলেছি, মোটামুটি আমার জ্ঞানের ভিতরে যতটুকু, জ্ঞানের ভান্ডারে যতটুকু ছিল ততটুকু আলোচনা করেছি। যদি কিনা এর ভিতরে কোনো প্রশ্ন থাকে, কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই দর্শকদের ক্ষমা করবেন। আর কারো যদি প্রশ্ন থাকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে? স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আর আলোচনা অনেক সুন্দর হয়েছে স্যার। ওই যেরকম আইবিএস এর রুগী, আমার মনে হয় আইবিএস এর রুগী যে সবজি ঠান্ডা খাবার গুলো খাইলে সমস্যা হয়, তা মনে হয় নেটাম সাল দিলে তো মনে হয় ভালো হওয়ার কথা।